সময়টা 1999, তখন কার্গিলের যুদ্ধে কার্যত ভারত পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিলেন যে ঠিক কিভাবে ভারত পাকিস্তানকে অ্যাটাক করলে করতে পারে। পাকিস্তান সেদিন ভয় পেয়েছিলেন, অর্থাৎ সে জায়গায় বলা যেতে পারে যার হয় না নয়ে তার হয় না 90-এ। অর্থাৎ এ পর্যায়ে 1999 থেকে টানা একেবারে 2025-এ এসে যদি দাঁড়াই, তাহলে দেখা যাবে 2025-এ যে যুদ্ধ এখন সংগঠিত হতে চলেছে, অন্তত যুদ্ধের দামামা তাই বলছে, সে জায়গায় পাকিস্তান ক্রমাগত ব্যাকফুটে যাওয়ার ক্রমাগত নিদর্শন ফেলেই চলেছে। ঠিক যেমন একদিকে এলওসিতে তারা পতাকা সরিয়ে নিচ্ছে, অর্থাৎ পাকিস্তানের পতাকা সরিয়ে নিচ্ছে, উল্টো দিকে ঠিক মধ্যরাতে হঠাৎ করেই পাকিস্তানের এক মন্ত্রী তিনি বার্তা দিচ্ছেন, তিনি বলছেন ভারত যে কোনো সময় অ্যাটাক করতে পারে। অর্থাৎ তারা এখন সংযত রয়েছেন নাকি ভীত সন্ত্রস্ত রয়েছেন তা তো তারাই জানেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান ভয় পাচ্ছে এটা তাদের বলার ওপর আর অবকাশ থাকে না। সরাসরি বলতে পারেন পাকিস্তান ভয় পেতে শুরু করেছে। এ পর্যায়ে সরাসরি ভারতের পক্ষ থেকে বিভিন্ন রকম বৈঠক চলছে দফায় দফায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে ছিলেন। এছাড়াও বৈঠক হয়েছে নানান রকম সর্বদলীয় এবং তার সঙ্গে সঙ্গে 12টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে। উল্টো দিকে পাকিস্তানের যাবতীয় যা নাগরিক অন্তত ভারতে এসে ঘাঁটি গেড়েছিলেন তাদেরকেও 1 মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, তাদের প্রত্যেককে এখন প্যাক আপ করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভিসা বাতিল করা হচ্ছে, পাকিস্তান থেকে কেউ আর এই ভারতে প্রবেশ করতে পারবে না, ভারত থেকে কেউ পাকিস্তানে যেতে পারবে না। বুঝতেই পারছেন কতটা নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। এ পর্যায়ে গতকাল একটি বড় খবর আপনাদের সামনে রেখেছিলাম, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি জল, স্থল, বায়ু 3টে সেনাবাহিনীকে ইতিমধ্যে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। বলেছে আপনারা চাইলে যে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারেন, অর্থাৎ সেনাবাহিনীর হাতে এবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাকিস্তান সজোরে আরও জোরে চাপড় বা থাপ্পড় খেতে পারে। অর্থাৎ এ পর্যায়ে দাঁড়িয়ে আপনারা বলতেই পারেন যে ভারত শুধুমাত্র একটা দুটো নয়, বিভিন্ন দিক থেকে পাকিস্তানকে দাবাই দিতে শুরু করেছে, হাতে ভাতে বিভিন্ন পর্যায়ে। এ পর্যায়ে আজ আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ক্যাবিনেট বৈঠক করেছেন, অর্থাৎ এ জায়গায় বলা যেতেই পারে যে ভারত বিভিন্ন রকম দিক থেকে অল আউট অ্যাটাক করছে পাকিস্তানকে। যদিও বা আজকের এই ক্যাবিনেট বৈঠক থেকে একটি বড় ইস্যু সামনে এসছে, তা হলো জাতি গণনা। কিন্তু এ পর্যায়ে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রথমেই শুরুতে আমি বলছিলাম, তা হলো পাকিস্তানের এক মন্ত্রী মধ্যরাতে হঠাৎ করে এই বার্তা কেন দিচ্ছেন, বুঝতেই পারছেন। তাহলে পাকিস্তান এবার থরথরিয়ে কাঁপছে। নমস্কার, আমি অঞ্জল, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা 6:57 মানেই আপনারা জানেন অঞ্জলের সঙ্গে শব্দের কাটাকাটি, শব্দের তীরে শব্দ হবে ইস্যু। এ পর্যায়ে আপনাদের সামনে আরও অনেকগুলো বিশ্লেষণ করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্যানেল ডিসকাশনেও আসবো। যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো, কিন্তু তার আগে একটি বিষয় আপনাদের সামনে রাখি, যে বার্তা সরাসরি পাক মন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই বার্তা আপনাদের সামনে রাখছি। কি বলছেন তিনি একবার শোনাই, দেখুন। पाकिस्तान के पास मुस्तनद इंटेलिजेंस इतलात हैं कि अगले 24 से 36 घंटों में पहलगाम वाक़े से जुड़े बेबुनियाद और खुद साफसा इल्जामात को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है। पाकिस्तान के पास मुस्तनद इंटेलिजेंस इतलात हैं कि अगले 24 से 36 घंटों में पहलगाम वाक़े से जुड़े बेबुनियाद और खुद साफसा इल्जामात को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है। বুঝতেই পারছেন পাকিস্তানের মন্ত্রী যখন মধ্যরাতে এ ধরনের বার্তা দিচ্ছেন, তার মানে তারা ভয় পেয়েছেন। আপনাদের আরও একটি আপডেট কথা প্রসঙ্গেই দিয়েছি, তা হলো এলওসি থেকে তাদের পতাকা তারা সরিয়ে নিয়েছেন। অর্থাৎ পাকিস্তান বিভিন্ন পর্যায়ে তারা বুঝিয়ে দিচ্ছেন যে হ্যাঁ তারা ভয় পাচ্ছেন। শুধু তাই নয়, তারা যেই বড় বড় মুখে কথা বলছেন, নিউক্লিয়ার বোমার কথা বলছেন নাকি সিন্ধু জলচুক্তি আটকালে পরে ওয়ার ঘোষণা হয়ে যাবে এবং সেই সিন্ধু নদ দিয়ে নাকি ভারতবাসীর রক্তগঙ্গা বইবে, এরকম নানান কথা তারা বলছেন। যদিও বা গঙ্গা সিন্ধু এই সবই বোধহয় গুলিয়ে গিয়েছে পাকিস্তানে, কোথা দিয়ে কি যায় সেটাও বোধহয় তারা কার্যত ভুলছেন এবং ম্যাপটাও বোধহয় সম্ভবত ভুলে গিয়েছেন। তাই জন্যই হয়তো এখন মস্তিষ্ক ঠিক নেই,
মস্তিষ্কের সন্তুলন ঠিক নেই, আর ঠিক সে কারণের জন্যই একের পর এক নানান রকম বার্তা তারা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু একটি বিষয় আপনাদের সামনে রাখাটা সত্যিই খুব দরকারি বলে মনে করছি, আর সেই জন্যই বারংবার সেই কথাটিকে আপনাদের সামনে রাখারও চেষ্টা করছি। তা হলো, তিনটি সেনাবাহিনীকে যখন পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, তার অর্থ ভারত কিন্তু যে কোনো সময় যে কোনো অ্যাকশন নিতে পারে। অর্থাৎ ভারত অল আউট আক্রমণ করতে চলেছে পাকিস্তানকে। একটি দুটি নয়, বিভিন্ন দিক থেকে অল আউট আক্রমণের দিকে ভারত ধেয়ে যাচ্ছে। আপনারা জানেন। আর ঠিক এ জায়গায় যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয়া প্রিয়ন্তী রয়, বিজেপি মুখপাত্র। প্রিয়ন্তীদি, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আর ঠিক এ জায়গায় আজ সরাসরি ক্যাবিনেট বৈঠকও হয়েছে, জাতি গণনা নিয়ে কথা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, আমি যে প্রোগ্রামের আজ ট্যাগলাইন রেখেছি ভারতের অল আউট অ্যাটাক, এক্ষেত্রে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? দেখুন, আপনারা দেখাচ্ছেন এবং সংবাদ মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিগত দিনে কাশ্মীরের ঘটনা নিয়ে বারে বারে দফায় দফায় সর্বদলীয় বৈঠক থেকে শুরু করে ক্যাবিনেট মিনিস্ট্রিদের বৈঠক, সমস্ত কিছুই হচ্ছে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, এবং গত দিনেও প্রধানমন্ত্রীর বৈঠক ছিল। এবং এটা স্পষ্ট যে ভারত সরকার বা প্রধানমন্ত্রী ভারতীয় সেনাদের সম্পূর্ণ সহযোগিতা করছে এবং সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে। যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা তাদের দিক বা তাদের উদ্দেশ্য ঠিক করে যে কোনো মুহূর্তে তারা যুদ্ধ ঘোষণা করতে পারে বা পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে নামতে পারে। সেখানে ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা বা গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আজকে একটি একদম লেটেস্ট খবর যেটা পেলাম সেটা হচ্ছে যে লস্কর ই তৈবা টিমের সদস্য এবং এই পেহেলগাম হামলার সহযোগিতাকারী পাক অধিকৃত কাশ্মীরে লুকিয়ে থাকা যে ছেলেটি, নাম ফারুক আহমেদ, তাকে ভারতীয় সেনারা খুঁজছে এবং তার মাথার মূল্য রাখা হয়েছে এই মুহূর্তে 20 লক্ষ টাকা, যে এখন লুকিয়ে আছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর অধিকৃত পাকিস্তানে এবং তাকে ভারতীয় সেনারা খুঁজছে। তারই সহযোগিতায় পাকিস্তানি জঙ্গিরা বা সন্ত্রাসবাদীরা পাহেলগাঁও হামলার ছক কষে এবং তারই সহযোগিতায় ভারতে প্রবেশ করে তারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এবং তার মধ্যে আমরা জানি যে লোকাল বা আঞ্চলিক সহযোগিতা ছাড়া এত বড় হামলা সম্ভব নয়। সেদিকেও ভারত সরকার বা ভারত সরকারের সেনারা নজর রেখেছে এবং বিগত দিনেও আমরা দেখেছি বেশ কিছু জঙ্গিদের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো নজর চলছে, এখনো সেখানে তল্লাশি চলছে। যারা এই ঘটনার সাথে জড়িত বা কোনো রকম যোগ সাজুত্র রয়েছে তাদেরকে ভারতীয় সেনা শেষ করবে। বেশ, একেবারে তাই। আপনাদের সামনে ঠিক এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে আমাদের দুজনের ঠিক মিডল ফ্রেমে গায়েব। আমি কেন এই প্রসঙ্গটাও আবার তুলছি তার কারণ রয়েছে যথেষ্ট। তা হলো, এ পর্যায়ে যখন দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে তখন একদল মানুষ তারা এখনো পর্যন্ত রাজনীতিটাকেই সামনে রাখতে চাইছেন, রাজনীতির হাত শেখছেন। তারা গায়েব পোস্টার করেছিলেন কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেসের অফিসিয়াল পোস্ট ছিল গায়েব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবয়ব রয়েছে সেখানে, মুখ নেই, হাত নেই, পা নেই, শুধুমাত্র তিনি দাঁড়িয়ে রয়েছে স্ট্যান্ডিং ফ্রেমে, আর ওপরে ক্যাপশন রয়েছে গায়েব। বুঝতেই পারছেন, গতকাল যখন আমরা এই বিষয় নিয়ে প্যানেল ডিসকাশন করছি তার ঠিক একটু পরেই সরাসরি কংগ্রেসের পক্ষ থেকে সেই গায়েব পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ গায়েব পোস্ট গায়েব হয়ে গিয়েছে। অর্থাৎ এ পর্যায়ে কংগ্রেস সরাসরি ভয়ও পেয়েছে এবং তারা বুঝতে পারছে যে যদি এই মুহূর্তে তারা রাজনীতিটা করতে যায় তাহলে সাধারণ মানুষ সেটাকে কোনোভাবেই ভালোভাবে নেবে না। অর্থাৎ সাধারণ মানুষের নিন্দার ঝড় উঠেছে লোকাল সোশ্যাল মিডিয়ায় এবং তারপরেই এই ছবি দেখা গিয়েছে যে তারা পোস্ট সরিয়ে দিয়েছে। আমি এখানে প্রিয়ন্তীদির কাছে যাব। সাপ হয় না, দুমুখ সাপ, যেখানে সর্বদলীয় বৈঠকে তারা সম্মতি দিয়ে বেরোচ্ছে এবং বাইরে এসে সাংবাদিকের মুখের সামনে বলছে যে আমাদের সর্বপ্রকার সহযোগিতা এবং সম্মতি রইল ভারত সরকারের সাথে, এবং তারাই রাজনীতি করতে গিয়ে মানুষের সামনে সোশ্যাল মিডিয়া এই ধরনের পোস্টার ছড়িয়ে দিচ্ছে। এরা দুমুখ সাপের সমান। বিগত দিনে যখন দেশভাগ হয়েছিল তারা একই কাজ করেছিল, পাকিস্তানকে এবং বাংলাদেশকে কেটে দিয়ে দিয়েছিল। যখন হিন্দুস্তানকে হিন্দুস্তান করবার জায়গায় সেই সময় তারা ধর্মনিরপেক্ষ করে রেখে গিয়েছিল। একই জিনিস বিগত দিনেও তারা করেছে এবং এখনো তারা সর্বসম্মতি দেওয়ার পরে বেরিয়ে এসে এই ধরনের মন্তব্য করছে, মানে এখনো চেঞ্জ হয়নি। তখনও কংগ্রেসের দুমুখ সাপ হিসেবে ছিল, এখনো কংগ্রেস দুমুখ সাপ হিসেবেই রয়েছে।
এরা আসলে ভারতের জন্য, ভারতের নাগরিকের জন্য ক্ষতিকর। একেবারে তাই। গতকালও জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া তিনিও এই বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেছেন সরাসরি কংগ্রেস নিয়ে লস্করি তৈবার না, লস্করি কংগ্রেস, অর্থাৎ সরাসরি এইভাবে অল আউট অ্যাটাক করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। তারপরেও কিন্তু যথেষ্ট বেগ পেতে হয় কংগ্রেসকে। যদিও বা এই বিষয় নিয়ে কংগ্রেসের সাফ বার্তা, শুধুমাত্র নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং এ পর্যায়ে সরাসরি সরকারকেই প্রশ্ন করতে হবে। অবশ্যই সরকারকে প্রশ্ন করবেন, সরকারকে প্রশ্ন করাটা আপনাদের অধিকার, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আপনাদেরকে মানতে হবে নিরাপত্তা যখন সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হচ্ছে, তখন এখানে রাজনীতি নয়, দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সবার থাকাটা অত্যন্ত দরকারি। তবেই তো দেশ আরও বেশি পরিমাণে শক্তিশালী হবে। অন্তত ধর্ম নিরপেক্ষতার আড়ালে যদি রাজনীতি করার কোনো অবকাশ থাকে, তাহলে আর কোনো বলার ভাষা থাকে না। এই সমস্ত বিষয় নিয়ে ফিরছি, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি, বিরতির পর কোথাও যাবে না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হবে এই শো। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। আবারও বিতর্ক সভায় আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র। সন্দীপাদি, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি শুধু জানতে চাইবো একটি বিষয়, তা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের অল আউট আক্রমণের জন্য তৈরি হয়ে গিয়েছে ভারত। ইতিমধ্যে 3টি সেনাবাহিনীকে, অর্থাৎ জল, স্থল, বায়ু, 3 সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কি বলবেন? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোরকম কোনো কাটা ছেঁড়া, দেখুন কাটা ছেঁড়া আমাদের বিরোধী দলনেতা দেশের তথা কংগ্রেসের আমাদের নেতা রাহুল গান্ধীজি, উনি একটা সর্বদলীয় অধিবেশন উনি ডাকার রিকোয়েস্ট করেছেন। সেটার জন্য উনি একটা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। কিন্তু আমরা বলবো যে যে কথাগুলো বলার ওনারা সেখানে বলবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে একজন রেসপন্সিবল পার্টি কর্মী হিসেবে, একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে ডেফিনেটলি ভারত সরকার তো শুধুমাত্র নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত দোভাল, বিজেপি, এনডিএ ইত্যাদি ইত্যাদি নয়। এখানে বিরোধী দলেরাও যেমন আছে, সেরকম ভাবে 140 কোটি ভারতীয়দের নিরাপত্তাও জড়িয়ে আছে। কেননা এটা একটা জাতীয় নিরাপত্তার বিষয়। এটা ওই কোনো ডোমেস্টিক ভায়োলেন্স নয় যে থানায় গিয়ে 498A করে দেবো বা 498 করে দেবো, বা কোনো সিভিল রাইট নয় যে র্যাফ নামিয়ে দেবো। তো সুতরাং সেখানে দাঁড়িয়ে বলবো যে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, ওনারা যা ডিসিশন নেবেন, এবং ওনারা একটা সর্বদলীয় বৈঠক করেছেন, আমরা সেখানে সম্মতভাবে আমরা বলেছি সবাই মিলে, এবং আমি আমার দলের দায়িত্ব নিয়ে বলছি যে আমরা সর্বতোভাবে ভারত সরকারের সাথে আছি। ভারত সরকার এই সন্ত্রাসবাদ দমনে মোকাবেলা করার জন্য, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, সুরক্ষিত রাখার জন্য, দেশকে সুরক্ষিত রাখার জন্য যা যা স্টেপ নেবেন, আমরা তাতে সর্বতোভাবে আছি। এবং সবচেয়ে বড় কথা, আমরা ভারত সরকারের কাছে এই মুহূর্তে এটাই আবেদন জানাবো যে এটা আমাদের কাছে বিশাল বড় একটা সুযোগ এই মুহূর্তে এসছে, যে ফরচুনেটলি বলুন, আনফরচুনেটলি তো বটেই, কিন্তু তাও একটা বলবো যে একটা বিশাল বড় সুযোগ এসছে ভারত সরকারের কাছে, যে ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যা ডোমিসাইল কেসেসের আমাদের কাছে মামলাগুলো আছে, এবং তাতে পাকিস্তানের প্রত্যক্ষ যোগ আছে, সেই হিসেবে পাকিস্তানকে এতদিন আমরা জানতাম যে টেরর ফান্ডেড স্টেট, শুধু টেরর ফান্ডেড স্টেট নয়, পাকিস্তানকে সম্পূর্ণভাবে টেরর স্টেট ঘোষণা করে ব্ল্যাকলিস্ট করার জন্য আবেদন জানানো হোক, মামলা করা হোক। প্রিয়ন্তীদির কাছে যাবো, হবে এরকম কিছু? এই মুহূর্তে দেশের বড় ইস্যু হয়ে থাকলেও সাধারণ মানুষ হিসেবে বা পার্টি কর্মী হিসেবে সাউন্ডটা ডাউন করতে। প্রিয়ন্তীদি বলুন। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ বলুন। হ্যাঁ, এই মুহূর্তে আমার খুব ভালো লাগলো যে একজন কংগ্রেস মুখপাত্র বা ওনারা ওনাদের মন্তব্য রাখছেন, ভারত সরকারকে সমর্থন করছেন, ভারত সরকারের কাজকর্মকে বা সেনাবাহিনীকে সমর্থন করছেন। আমিও অ্যাজ এ পার্টি ওয়ার্কার হিসেবে যতটা বলা দরকার ততটা বলবো। যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার, সেহেতু আমরা আগে থেকে কোনো কিছু বলতে পারি না। তবে ভারত সরকার বা ভারতীয় সেনা যে সব রকম ভাবে প্রস্তুত, সেটা আর বলতে বাধা নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি একের পর এক খবরে যে আমাদের নৌবাহিনী থেকে শুরু করে বায়ুসেনা প্রত্যেকেই সমস্ত রকম ভাবে প্রস্তুত আছে। ভারত সেনাবাহিনীকে সমস্ত রকম ভাবে স্বাধীনতা দেওয়া হয়েছে। 100% স্বাধীনতা প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে পরবর্তী স্টেপ যেটা আসবে,
যেহেতু পাকিস্তান একটা হুমকি ভারতকে দিয়ে রেখেছে, যদিও তাদের কাছে অস্ত্র নেই, তাদের কাছে অর্থ নেই, কোনো কিছুই নেই, তারপরেও তারা একটা ফাঁপা আওয়াজ দিয়ে যাচ্ছে ভারতকে। যদিও এই ফাঁপা আওয়াজে ভারত যাবে না, কিন্তু ভারত নিশ্চয়ই পরিকল্পনা করে এবং সময় নিয়ে এগোবে এবং পাকিস্তানের এই উগ্রপন্থীগিরি বা এই সন্ত্রাসগিরির বিরুদ্ধে অবশ্যই জবাব দেবে। এবং যে 26 জন ভারতীয় সন্তান শহীদ হয়েছে বা রক্ত দিয়েছে, ভারতীয় সেনা তার হিসাব চুকিয়ে আসবে। সবই তো বুঝছি প্রিয়ন্তদি, কিন্তু একটি বিষয় এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না যে পিকে সিং, যিনি এখনো পর্যন্ত সেই সব পাকিস্তানি রেঞ্জার অফিসারদের কিডন্যাপের শিকার হয়েছেন, সেই ব্যক্তির কবে ফিরে আসা হবে, আমাদের দেশের গর্ব, কবে ফিরে আসবেন ভারতে জানার চেষ্টা করবো। কিন্তু তার আগে আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গেছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে কংগ্রেসের হয়ে সমর্থন করছেন সরাসরি সন্দীপা চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয়া প্রিয়ন্তী রয় বিজেপির পক্ষ থেকে। প্রিয়ন্তী, আমি উত্তরটা নেওয়ার চেষ্টা করব। না, আমরা যে পিকে সিং এর কথা বলছি অবশ্যই খুবই প্যাথেটিক এবং বেদনার। আমি কষ্ট পাচ্ছি এই ভেবে যে যেহেতু সে বঙ্গ সন্তান, আমাদের বাংলারই ছেলে, এবং স্যারকে একটু বলবো সাউন্ডটা ডাউন করতে। তাকে শোনা যাচ্ছে? প্রিয়ন্তী বলুন। হ্যাঁ বলুন। তাকে এইরকম ভাবে আটকে রাখা হয়েছে, এটা আমাদের শুধু নয়, ভারত সরকারের, ভারতীয় সেনার দায়বদ্ধতা, এবং নিশ্চয়ই তাকে ছাড়িয়ে আনবার ব্যবস্থা হচ্ছে। আমি বিগত দিনে একটি কথা বলেছিলাম যে অভিনব বর্তমানকেও ভারতীয় সেনা ফিরিয়ে এনেছিল। 7 দিন বলুন, আমার এক্স্যাক্টলি মনে নেই দিনগুলো, 7 দিন কি 10 দিন, তার মধ্যে অভিনব বর্তমানকেও ফিরিয়ে আনা হয়েছিল এবং পাকিস্তান ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। এবং পিকে সিং এরও আমরা আশা করছি তাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনা হবে। সমস্ত রকম প্রচেষ্টা চলছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হবে। আমি এখানে সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু, আজ আবারও বৈঠক হয়েছে, ক্যাবিনেটের বৈঠক হয়েছে, জাতি গণনা নিয়ে কথা উঠেছে, এবং আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক। তা হলো ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমাগত খারাপ হবে, এটা একেবারে বোঝা হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত পাকিস্তানকে অল আউট আক্রমণ করছে, অ্যাটাক করছে, এই সমস্ত কিছু বলা হচ্ছে, আমরাও বলছি, কিন্তু এই পিকে সিং, যিনি আমাদের দেশের গর্ব, সে এখনও ফিরে আসতে পারছে না ভারতে। প্রিয়ন্তীদি বলছে যেরকম রকম প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, এটাই কি সেটার উদাহরণ যে 7 দিন ধরে এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ভারতে তাকে ফিরে আনা যাচ্ছে না? দেখো অঞ্জন, প্রথম কথা হচ্ছে যে এটা যে একজন কাউকে যখন এইভাবে নিয়ে যাওয়া হয় এবং জঙ্গিরা যদি এটা করে থাকে, তখন কিন্তু তার পেছনে অনেক কিছু থাকতে পারে। এবার ঘটনা হচ্ছে যে এটা আনার যে চেষ্টা করছে না এমন কথা নয়, কিন্তু এটা সময় সাপেক্ষ বিষয়। কারণ দেখো, ইন্টেলিজেন্স রিপোর্টের উপর নির্ভর করতে হয়, বহু কিছু দেখতে হয়, কি কি রয়েছে, যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সব বিষয়গুলো খুঁটিয়ে দেখার বিষয় রয়েছে। তবে আমাদের মানে ইন্টেলিজেন্স এবং রয়ের উপরে বিশ্বাস আছে। একটু সময় হয়তো লাগবে, কিন্তু দেখবে পাকিস্তান কিন্তু একদম চেষ্টা করবে, যেহেতু দেয়ালে পিঠ থেকে গেছে তাদের, যেহেতু একটা সিন্ধু নদের যে জল বন্টন চুক্তি সেটা স্থগিত হয়েছে, সেটা একটা বড় ধরনের তাদের কাছে বার্তা গিয়েছে। এবং পরবর্তীকালে দূতাবাস সংক্রান্ত যে দূতাবাসে সংখ্যা কমিয়ে আনা, এবং সেটাও কিন্তু একটা বার্তা তাদের কাছে গিয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের পাশে কিন্তু অনেকগুলো দেশ দাঁড়িয়েছে। এই কারণে কিন্তু পাকিস্তান একটু হলেও মানে কি বলবো, ভাবনা চিন্তা করছে। কারণ তাদের বিষয়গুলো কিন্তু এই জায়গায় যে তারা কিন্তু সুকান্তবাবু, কার্যত তারা ভয় পেয়েছেন, মধ্যরাতে তারা বার্তা দিচ্ছেন ভারত যে কোনো সময় আক্রমণ করতে পারে। মাধ্যমে তারা, হ্যাঁ, এবং এটা মধ্যরাত্রে 2টোর সময় তাদের বার্তা দিতে হচ্ছে। মানে তাদের অবস্থা, তারা জানে যে সার্জিক্যাল স্ট্রাইক যখন হয় বা তার আগে, এটা কিন্তু কর্নেল যখন বাজওয়াও ছিলেন, তিনিও কিন্তু তড়িঘড়ি মিটিং ডেকেছিলেন। এবং সেই সময় তার কাছে যে যতটুকু আমার জানা, দেখো আমি সব ইন্টেলিজেন্সের ব্যাপারে জেনে গেছি এমন নয়, বাজওয়ার কাছে খবর ছিল, কিন্তু বাজওয়া কিন্তু তখন তাদেরকে বোঝাতে পারেনি, পাকিস্তানের যে অ্যাডমিনিস্ট্রেশন সরকারকে বোঝাতে পারেনি, এবং তখন কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকটা হয়ে গিয়েছিল। এবার দেখার, কারণ এখন তো আর বাজওয়া নেই, কিন্তু এখন যে আছে সে কিন্তু পুরোপুরি ভারত বিরোধী সবাই, কিন্তু এ কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক এবং সার্বিকভাবে কথা। এখন যদি সকালে একটা কথা বলে, ঠিক দুপুরে তার কথা কিন্তু ঘুরে যায়। কারণ পাকিস্তানে হয়ে বলার কিছু নেই তো, কারণ তুমি স্থল বাহিনী, নৌবাহিনী, এবং তুমি যদি ধরো আকাশে বায়ুসেনা, সেদিক থেকে দেখাতে গেলে সব দিক দিয়ে তারা পিছিয়ে রয়েছে।
এবং সব দিক দিয়ে পিছিয়ে থাকার কারণে, এবং যখন দেখছে যে তারা রাফাইল কিনছে ভারতবর্ষ, মানে কোনো একটা জায়গায় কিন্তু বার্তা পৌঁছে যাচ্ছে, সেটা 2031-এ আসুক না কেন, একটা চুক্তি তো হয়েছে, এবং সেই চুক্তির মাধ্যমে সংখ্যাটা যখন বাড়িয়ে তুলছে ভারতবর্ষ, তথ্য প্রযুক্তি থেকে সব, এদিকে আর্মস, অ্যামিউনিশন, আর্টিলারি, সব দিক দিয়ে ভারতবর্ষ কিন্তু আগের জায়গায় নেই। যখন ভারত পাকিস্তান যুদ্ধ অতীতে হয়েছিল, সেটা কিন্তু এখন অতীত। সুতরাং এখনকার ভারতবর্ষকে কিন্তু মোটামুটি যদি যুদ্ধ করতে হয় পাকিস্তানকে, তাকে অবশ্যই সহযোগিতা প্রয়োজন হবে। সেটা হয়তো চায়নার প্রয়োজন হবে বা অন্য কারণ, মানে সরাসরি তো চায়না সহযোগিতা করবে না, কিন্তু তাদের কিন্তু আশার আলো একটাই, সেটা হলো চায়না। হয়তো চায়না মানে পরোক্ষভাবে সহযোগিতা করতে পারে, কারণ সরাসরি তারা আসবে না। এবং আন্তর্জাতিক মঞ্চে তারা কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের সাথে ওদের প্রধানমন্ত্রী বলেছেন কথা হয়েছে। এবার জানি না তার কতটা বাস্তবতা রয়েছে। তিনি বলেছেন যে এটা বাংলাদেশ ও পাকিস্তান এবং ভারতবর্ষকে দুজনের দ্বিপাক্ষিক বিষয়, তাদের এটা চিন্তা ভাবনা করতে হবে এবং আলোচনার টেবিলে বসতে হবে। এবার বিষয় দেখার যে আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা কিন্তু গতকালও পাকিস্তানের দুজন ইন্টেলিজেন্সের দুজন ব্যক্তি একজন পরিষ্কারভাবে বলেছেন, যেটা যে ভারতবর্ষ কিন্তু কূটনীতির দিক থেকে অনেকটা এগিয়ে, কারণ ভারতবর্ষে যেটা আছে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগটা তারা রাখছে। পাকিস্তান কিন্তু সেই জায়গায়, তুমি যেটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, সেই সময় কিন্তু মোদিকে আমরা যাই বলি না কেন, তাও মোদি চেষ্টা করেছিল মধ্যস্থতা করার। জানি না তারপরে মধ্যস্থতা আদৌ করতে পেরেছেন কিনা, অ্যাটলিস্ট খবর তো এসেছিল। সেই জায়গায় কিন্তু পাকিস্তান নেই, পাকিস্তান সেই ব্যাকফুটে রয়েছে, এবং পাকিস্তানের অর্থনীতি, জিডিপি সব তলানিতে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যার ছবি দেখাচ্ছ অটল বিহারী বাজপেয়ী, তিনি কিন্তু কারো রক্তচক্ষু মানে একদম উপেক্ষা, মানে একদম রক্তচক্ষু দেখালে সঙ্গে সঙ্গে রক্তচক্ষু দেখাতেন। তো আমরা এটাই মনে পড়ছে। আমার না ঠিক এই জায়গায় একটু মনে পড়ে যাচ্ছে, আমি ইস্যুটা তুলতে চাইছিলাম না, কিন্তু অটল বিহারী বাজপেয়ীর কথা যখন উঠছে তখন এই কথাটা বলতেই হচ্ছে। 30শে মে 1996 তিনি বললেন সরাসরি যে সত্তা আয়েগা জায়েগা লেকিন পার্টিয়া বদলেগা, কিন্তু দেশ থাকা চাই, তিনি 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 বলেছিলেন। গতকাল আমরা সরাসরি কংগ্রেসের পক্ষ থেকে দেখলাম গায়েব নামে একটি পোস্টার করা হলো, এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবয়ব তৈরি করে তার মুখ নেই, হাত নেই, পা নেই, এসব কিছু করা হলো, এবং পরবর্তীকালে রাতের বেলা সেই পোস্টও ডিলিট করে দেওয়া হলো। আজ সন্দীপাতির গলাতেও একটু নরম ভাব ছিল, এবং তার সঙ্গে সঙ্গে সন্দীপাতি সরাসরি বলছেন যে আমরা কেন্দ্র সরকারের পাশে রয়েছি। সুকান্তবাবু কিভাবে ব্যাখ্যা করবেন? দেখ, একজন এই ধরনের কার্টুন বা বিকৃতি করা, এবং আমাদের প্রধানমন্ত্রীর, সে যিনি হোক না কেন, যেই দলের হোক না কেন, এবং আমরা এটা জানি যে তিনি আমাদের প্রধানমন্ত্রী, তো তাকে নিয়ে বা মুখ্যমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী যতই খারাপ হোক, এন্ড অফ দ্য ডে, এবং কোনো পার্টির যদি এটা মানে কি বলবো অফিসিয়াল এক্স হ্যান্ডেলে থাকে, তাহলে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া যায়। কারণ কংগ্রেস শতাব্দী প্রাচীন দল, একটা রেজিমেন্টেড পার্টি, কংগ্রেসের একটা আলাদা ইতিহাস রয়েছে, এটা আমাদের অ্যাডমিট করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে জানি না সন্দীপবাদী কি বলেছেন, আমি তো পরে ঢুকেছি, কিন্তু যেটা হয়েছে সেটা কাম্য নয়। তুমি গতকালও অনুষ্ঠান করেছো, কারণ এটা আমি পরবর্তীকালে দেখলাম রাতের দিকে আর নেই, রাতের দিকে নিয়ে এটা ডিলিট করা হয়েছে। গতকাল আমরা ডিবেট সেশন করেছিলাম এটা নিয়ে, এবং রাতের বেলা আমরা ব্রেকিং দিয়েছি যেখানে গায়েব পোস্টার গায়েব হয়ে গিয়েছে। না, এটা আমার মনে হয় এটা এই কারণে কিনা জানি না, যে প্রধানমন্ত্রী ওই বৈঠকে ছিলেন না, যেটা সর্বদলীয় বৈঠক হয়েছিল, হয়তো সেটার জন্য যদি হতো তাও মেনে নিতাম, কিন্তু এটা এতদিন পর কেন হঠাৎ করে এটা পোস্ট করা হলো, এই কারণটা ওই দিন হলো তাও একটু মেনে নিতাম, যে প্রধানমন্ত্রী ছিলেন না, বিহারে প্রচারে ব্যস্ত ছিলেন, কিন্তু এই কারণটা আমি অনুধাবন করতে পারিনি। এটা সন্দীপবাদী ভালো বলবেন, কারণ অফিসিয়াল স্পোক্স পার্সন উনি, এবং উনি অনেক পোড়খাওয়া একজন রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ, তিনি ভালো বলবেন। আমি একটাই বলবো যে এই ধরনের কাদা ছোড়াছড়ি, এই ধরনের অট্টহাস্য করা, যেমন একসময় মনমোহন সিংকে নিয়েও কিন্তু অর্জন হয়েছে, মনমোহন সিংকে অনেক কিছু সইতে হয়েছে, মনমোহন সিংকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, এবং তিনি কিন্তু কোনো উত্তর কোনো দিন দেননি। সুতরাং এটাও মানতে হবে যে আমরা প্রধানমন্ত্রীকে নিয়ে একসময় যেটা মনমোহন সিংকে নিয়ে হতো, এখন মোদীকে নিয়ে হয়, কিন্তু মনমোহন সিং কিন্তু কখনোই কিন্তু প্রচারের অভিমুখ ছিল না তার জীবনে, তার জীবনটা ছিল প্রচার বিমুখ। কারণ মনমোহন সিং এর জীবনটা একদমই অন্যরকম, তিনি একজন সফলতম অর্থনীতিবিদ, তিনি দেশকে দিশা দেখিয়েছিলেন, এই নিয়ে সন্দেহ নেই। কিন্তু মোদির কি হয়, মোদির প্রচারের ঢংটা মানে পরিবর্তন, মানে বারবার উনি
পরিবর্তন করেন। উনি একটু চেষ্টা করেন নিজেকে আরো বেশি করে সার্বিকভাবে প্রচারের ওই মুখটাকে নিজের দিকে নিয়ে আসার। এটা কোনো ট্রিক্স, এটা রাজনীতি নতুন নতুন আঙিনায় নতুন কিছু আসছে, সুতরাং আমার মনে হয় না এটা ধীরে ধীরে খারাপ কিছু। ধীরে ধীরে আপনি অত্যন্ত উল্লেখযোগ্য একটি বিষয়ে আলোকপাত করলেন, তা হলো আমার মনে হয় প্রত্যেকটি ক্ষেত্রে এটি মার্কেটিং রিপ্রেজেন্টেশন চলছে। কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড় দিচ্ছেন, তো কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফটো সেশন করছেন। এ সবই বিরোধীরা বিভিন্ন রকমভাবে তোপ দাগতেই পারেন, কিন্তু এটাও ব্যাখ্যা করা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় হাইলাইটেড থাকছেন, যেটা কিনা আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখি। অর্থাৎ এই ক্ষেত্রে সরাসরি বিরোধী শিবির যে বলে যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একই ছত্রে থাকা, এটাও কি এই জায়গায় প্রমাণিত হয়? দেখো, ইলেকশন এখন আমরা তো যবে থেকে পলিটিক্যাল সায়েন্স পড়েছি আমরা দেখিনি কোনো এজেন্ট দিয়ে ইলেকশন হয়। এখন তো ইলেকশন এজেন্ট থাকে একটা, তার আবার কিভাবে সে প্রচার করবে সেটা দেখিয়ে দেওয়া হয়, তারা আবার নেতা। তো এটা বলতেও কুণ্ঠাবোধ নয় যে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে মানে বিজেপি প্রত্যেকে এই ব্যবহারটা করে। কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু বিজেপি অনেক পুরনো পার্টি, বিজেপিরও একটা ইতিহাস রয়েছে। না, আমার মনে হয় যেটা করতে চাইছেন না এখন বর্তমান যুগে, দেখো নিজেকে প্রাসঙ্গিক করে তোলার জন্য অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে নিজেকেও তো থাকতে হবে একটা। এখন কিন্তু দেখবে জীবনটা ওরকম নয়, জীবনের যে টেস্টটা পরিবর্তন হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা করেও থাকেন তাতে অঞ্জন খুব একটা খারাপ নেই। কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এজেন্ট প্রয়োজন, তাহলে সেই যারা নেতা আছেন বা যে থিঙ্ক ট্যাঙ্ক, তাদেরকে আর কি বলবো আমি, মানে তারা হয়তো রাজনৈতিক পড়াশোনাটা আরেকটু করা প্রয়োজন। মানে একটা এজেন্ট দিয়ে পুরো ভোট বৈতরণী পার হতে হবে আমাদের। এবং আমি আগের দিনও বলেছিলাম, আমরা জনগণরা সবচেয়ে বড় সমস্যায়, আমরা কিন্তু নেতারা বুঝে গেছে যে আমাদের মার্ক্সবাদ, আমাদের সাভারকারবাদ, আমাদের গান্ধীবাদ, এগুলো বোঝাতে গিয়ে লাভ নেই। এর থেকে বিনে পয়সায় যদি কিছু খাবার দাবার দেওয়া যায়, মন্দির মসজিদ তৈরি করে দেই, চাকরি বাকরির প্রয়োজনীয়, কারণ আমরা তো বুঝে গেছে ওরা যে আমরা কতটা যোগ্য। আমরা কেন দেবে ওরা, ওরা বুঝে গেছে। পাকিস্তানও বুঝতে পারছে, এই জায়গাটা কি পাকিস্তানও বুঝতে পারছে, তাই জন্য কি এত মানে বড় পর্দায় নিজেদেরকে হুমকি দেওয়ানোর চেষ্টা করছে, বলছেন তাদের কাছে এই রয়েছে সেই রয়েছে। এটা কূটনৈতিক যুদ্ধ। দেখো ঠান্ডা যুদ্ধের সময় যেমন কোল্ড ওয়ারকে আমরা কি বলি, ইটস এ ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন বাট নট এ অ্যাকচুয়াল ওয়ার। একই রকম ভাবে এটা কূটনৈতিক যুদ্ধ, বাকযুদ্ধ বলে। এই বাকযুদ্ধ ঠান্ডা যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রচুর হয়েছে। সোভিয়েত ইউনিয়ন যখন 1991 সালে ভেঙে যায়, তার আগে বহুবার হয়েছে। এবং তোমার একটা মনে করিয়ে দিই, তখন হচ্ছে মানে পেরিস্টেরিকা আর গ্লাসনস্ট বলে একটা বিশাল বড় বিষয় ছিল, যেটা ওপেননেস। রাশিয়া তো একসময় সবকিছু বিষয়কে নিজের মধ্যে রাখতেন, ইনফরমেশন গুলো বাইরে যেত না। তো গর্বাচভ এই পেরিস্টোরিকা আর যে গ্লাসনস্টটা নিয়ে এসেছিলেন, এটা রিভলিউশন ছিল। এবং সেটা কিন্তু প্রচার যে আমরা খোলা বাজার অর্থনীতিতে বিশ্বাসী। তো প্রচারটা প্রয়োজন, যেটা করছেন মোদী, কোনো খারাপ কিছু নেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এটা এখনকার দিনে এটা যদি না করা যায়, এটাও বাস্তব, তোমাকে মানতে হবে অঞ্জন। এখন তো আর রাজনীতি অটল বিহারী বাজপেয়ীর রাজনীতি চলে না, বা ইন্দিরা গান্ধীর রাজনীতি চলে না, বা তুমি মানে জর্জ কেনেডির রাজনীতি চলে না। এখন পরিবর্তন হয়েছে। তো রাজনীতির আঙ্গিনার যে পরিবর্তন, এতে মানুষ কিন্তু চাইছে এগুলো হোক অঞ্জন। এই যত, আর পাকিস্তান তো তুমি মানতে হবে, পাকিস্তান দেখো ফাঁকা আওয়াজ যদি না দেয়, একটা দেশ মনে রাখবা, ফাঁকা আওয়াজ কৌটিল্য নীতি, এটা তোমাকে ফাঁকা আওয়াজ কিছু দিতে হবে, তাহলে তো প্রতিপক্ষ তোমাকে সমীহ করবে। তুমি কোনো ফাঁকা আওয়াজই, কারণ পাকিস্তানে কিছু নেই তো। একটু আগে আমার কো প্যানেলিস্ট বলছিল, একদম সত্যি কথা। পাকিস্তান যদি যুদ্ধে খুব বেশি হলে 3 দিন থাকতে পারবে, ভারতবর্ষ 36 দিন ময়দানে থেকে যুদ্ধ করার মতো ক্যাপাসিটি রয়েছে। মানে একদম এক নাগারে 36 দিন যুদ্ধ করে যেতে পারবে। কিন্তু 3 দিন থেকে 4 দিন পাকিস্তানের অর্থনীতি ধসে পড়বে, কারণ তাদেরকে জল ছাড়া হয়েছে, তাতেই তাদের পরিস্থিতি কিন্তু ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। এবং বাকিটা তুমি দেখে নাও। এবার ওরা বলে যেটা আমরা ভাটি অঞ্চলের, মানে আমরা যেহেতু উঁচু অঞ্চলে, আমাদের জলটা ছেড়ে দিলে এরকম হতেই পারে, কিন্তু এটা অন্য কথা। কিন্তু তারা কিন্তু এতদিন একই কথা বলে এসেছিল। গতকাল 2টোর সময় তুমি যদি সেই মানে প্রেস কনফারেন্স না যদি দেখো, বা ভিডিও বার্তাটা, সেটা কিন্তু যথেষ্ট, তার মুখটা যতটা আমি দেখেছি অত্যন্ত ভয়ার্থ ছিল মুখটা। মানে মুখটার মধ্যে কিন্তু খুব একটা সেই কনফিডেন্স আমরা দেখিনি। এখন ইমরান খানও অনেক কিছু বলছে, অনেকে অনেক কিছু বলছে, তেহরিক ইনসাফের অনেক পার্টি নেতারা বহু কিছু বলছে, কিন্তু সেগুলো কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে তারা সেই কনফিডেন্সটা কিন্তু পাচ্ছে না। এখন সময় দেখার
যে ভারতবর্ষ কি কূটনৈতিক যুদ্ধে যাবে, না সরাসরি যুদ্ধে যাবে, না অন্য কোনো উপায়ে যুদ্ধে যাবে? যুদ্ধের তো অনেক রকম বেশ। মাত্রা রয়েছে, এবার সেটা দেখার বিষয়। আমি এখানে সন্দীপাতির কাছে যাবো। সন্দীপাতি, একসময় আপনারা বলছিলেন যে সিন্ধু জলবন্টন চুক্তি করে বিশেষ কিছু লাভ হবে না ভারতের, সরাসরি কংগ্রেসের পক্ষ থেকে এমনটা বলা হচ্ছিল। উল্টো দিকে আপনারাই বলছিলেন যে কেন্দ্র সরকারের পাশে আপনারা রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট আসছে, 26 তারিখ চেনাব নদীর জল একেবারে পরিপূর্ণ ছিল, 29 তারিখে চেনাব নদীর জল কার্যত শুকিয়ে গিয়েছে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে সিন্ধু নদের যে পোর্শনটা ভারতের কাছে আসে সেটা হচ্ছে 20%, আর যে পোর্শনটা পাকিস্তানে যায়, মানে পিওকে থেকে যায় পাকিস্তানে যায়, সেটা হচ্ছে 80%। তো আমরা এরকম ভাবে কখনোই বলিনি যে সিন্ধু নদ চুক্তি যেটা হয়েছিল সেটা মানে সেটা একদমই কার্যকরিতা মানে কোনো ফল আনবে না, সেটা আমরা কখনোই বলিনি। হ্যাঁ, আমরা বিশেষ কিছু লাভ বলেছিলাম আসবে যে না বলেছেন। হ্যাঁ, বিশেষ কিছু লাভ আসবে না, কিন্তু ডেফিনেটলি। কিন্তু আবারও বলছি, কোন লেভেলে গিয়ে কি মিটিং হচ্ছে কি না হচ্ছে, ইন্টেলিজেন্সের কি মিটিং হচ্ছে, প্রতিরক্ষা ক্ষেত্রে কি মিটিং হচ্ছে, তারপরে কিন্তু আমরা ঝিলাম দেখলাম। এবং আমরা দেখলাম যে সালার গেট যেটা আছে, সালার গেটটা কিন্তু পুরোপুরি ভাবে বন্ধ করে পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হলো। এবং এবং তার সাথে সাথে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীজি ডেফিনেটলি প্রত্যেকটা সেনাবাহিনীকে, যত ধরনের সেনা আমাদের কাছে আছে, জল স্থল বায়ু, সবাইকে মানে উপদেশ দিয়েছেন বা আদেশ দিয়েছেন যে পুরো ফ্রি হ্যান্ড করে দিয়েছেন। এবার সেখানে দাঁড়িয়ে বলবো যে আপনি যে পোস্টটা নিয়ে বলছেন, যে পোস্টটা করা হয়েছিল, ডেফিনেটলি একটু ক্লারিফিকেশন এখানে দিয়ে দেওয়া প্রয়োজন। এই পোস্টটা ওই সর্বদলীয় বৈঠকে উনি ছিলেন না বলে, কিন্তু ডেফিনেটলি এটাও আমরা মনে করি যে এতদিন পর এই পোস্টটা দেওয়ার কোনো মানে হয় না। ইনফ্যাক্ট কালকে আমরা আমাদের সর্বভারতীয় চেয়ারপারসন শ্রী মল্লিকার্জুন খার্গেজি এবং এআইসিসি একটা সার্কুলার জারি করেছে যে এরকম পার্টিগতভাবে এরকম কোনো কাজ পার্টির কোনো কর্মী, মুখপাত্র, প্যানেলিস্ট, অফিস বেয়ারার থেকে শুরু করে যারা অফিসিয়াল আছে, যেমন আমি অফিসিয়াল, আমি সমর্থন করতে আসিনি, আমি অফিসিয়াল মুখপাত্র, তো আমি যা বলবো এটাই কিন্তু পার্টির বক্তব্য হবে। আমি ভালো বললেও সেটাও হবে, আমি খারাপ বললে সেটাও হবে। সুতরাং এখানে ডেফিনেটলি পার্টির ইমেজ তো রক্ষা করতেই হবে, তার সাথে ভারতের ইমেজ রক্ষা করতে হবে। আমরা এরকম কোনো কাজ, এরকম কোনো কথা বলবো না, এরকম কোনো ইঙ্গিতপূর্ণ কোনো কিছুই আবহ সৃষ্টি করব না যেখানে আমাদের জন্য ভারত সরকারের বা ভারতকে নিয়ে পাকিস্তান মিডিয়া থেকে শুরু করে পাকিস্তানের লোকেরা বা পাকিস্তান সরকার কোনো রকম ভাবে ভারতকে অপদস্থ করতে পারে। এবং যারা এটা করবে তাদেরকে সঙ্গে সঙ্গে ডিসমিস করা হবে পার্টি থেকে, পার্টির মেম্বারশিপ ডিসমিস করা হবে, এক্সপেল করা হবে। দু নম্বর কথা হচ্ছে হ্যাঁ, কাটাছেঁড়া করাই যায়, কিন্তু এই মুহূর্তে আবারও বলছি কাটাছেঁড়া করার সময় না। যতটুকু শুনতে পেয়েছি যে বিএসএফ বা আর্মিরা, মিলিটারিরা 3বার সেই জঙ্গিগুলোর সামনাসামনি হয়েছিলেন, কিন্তু তারপরেও কোনো একটা কারণে কোনো ভাবে ওরা সেই 3বারই পার পেয়ে যায়। এখানে দেখুন, নরেন্দ্র মোদীজি এই যে একটা শক্ত স্ট্যান্স নিয়েছেন, একটা স্ট্যান্ড নিয়েছেন, ডেফিনেটলি আমরা তো এটা পুলওয়ামার পরে এই জিনিসটাই আমরা আশা করেছিলাম। কিন্তু পুলওয়ামার সময় কি দেখলাম? পুলওয়ামার সময় দেখলাম যে এখানে ইন্টেলিজেন্সের কাছে রিপোর্ট ছিল কিছু একটা হতে চলেছে, বারবার বলা হয়েছিল এয়ারলিফট করার জন্য, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলে দিল এয়ারলিফট করা যাবে না। দেখুন, যেই রুটে সবসময় রাজ্যপাল পর্যন্ত অনেক রকম অ্যালিগেশন এনেছিলেন এবং 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 সবচেয়ে বড় কথা যে এনআইএ তো সুপ্রিম কোর্টে তো একটা চার্জশিট ফাইল করেছে যে মুন্দ্রা এয়ারপোর্টে যে 21,000 কোটি টাকার যে ড্রাগস এসছে, সেই ড্রাগসটা সম্পূর্ণভাবে পেহেলগাঁও অ্যাটাকের সাথে এই ষড়যন্ত্রের একটা অংশ, এবং সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বলেছেন। তো সেখানে দাঁড়িয়ে বলবো, এতগুলো বছর ধরে মুন্দ্রা এয়ারপোর্টে, আদানির মুন্দ্রা এয়ারপোর্টে দিনের পর দিন কোটি কোটি টাকার ড্রাগস ঢুকছে, টনে টনে ড্রাগস ঢুকছে, তারপরেও কেন সেই জায়গাটাকে সিল করা হলো না? বা তারপরেও কেন যারা আধিকারিকরা আছেন, এবং সেটা কিন্তু ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন, সেই মুন্দ্রা এয়ারপোর্টকে পোর্টকে ঘোষণা করা হয়েছিল। তো এবং এটা প্রাইভেট এয়ারপোর্ট, এটা সরকারি নয়, এটা একটা প্রাইভেট এয়ারপোর্ট, তার সাথে স্পেশাল ইকোনমি জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে বলবো, সেই সব আধিকারিকরা বা সেই প্রাইভেট এয়ারপোর্ট যার মালিকানাধীন, উনাকে এতগুলো বছর ধরে ডেকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না
যে এই পোর্টেই কেন বারবার এত এত কোটি টাকার ড্রাগস ঢুকছে, এবং আজকে সেটা এনআইএ প্রুফ করে দিল, এনআইএ প্রুফ দিল, চার্জশিট দিল সেখানে দাঁড়িয়ে। এবং সবচেয়ে বড় কথা, যে কথাটা অমিত শাহজি বলেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, যে ওই বৈশরণ ঘাঁটি যেটা আছে অনন্তনাগ ডিস্ট্রিক্টের পেহেলগাঁওয়ের, সেটা নাকি 20 এপ্রিল, 20 এপ্রিল 20 এপ্রিল নাকি সেটা খুলে দেওয়া হয়েছিল, যদিও সেটা খোলার টাইম ছিল 3 জুনের পর থেকে, যখন থেকে অমরনাথ যাত্রার টাইমটা শুরু হবে। কিন্তু এনআইএ আবার রিপোর্ট দিয়েছে, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনআইএ, আমি কংগ্রেস না, এনআইএ রিপোর্ট দিয়েছে উপরাষ্ট্রপতিকে না উপরাজ্যপালকে। আবার এই বিষয় নিয়ে আলোচনা করব, একটু বিরত করছি এই মুহূর্তে। এই মুহূর্তে বিরোধী একটু দলনেতা বলে রাহুল নেই। গান্ধী সাংবাদিক বৈঠক করছেন, রাহুল গান্ধীর সেই সাংবাদিক বৈঠকের দিকে নজর রাখবো। तेलंगाना मॉडल में 2-3 प्रिंसिपल्स हैं। पहला प्रिंसिपल है कि बंद कमरे में 5-10 ब्यूरोक्रेट्स ने उसको नहीं डिजाइन किया, ठीक है? क्योंकि फ्रैंकली बोलूं तो जिन कम्युनिटीज की हम मदद करने की कोशिश कर रहे हैं उनकी होल्ड ब्यूरोक्रेसी में है ही नहीं। तो हम चाहते हैं मैस सेंसस, ओपन टेक्नोलॉजी का सेंसस, जहां हम स्टेक होल्डर से पूछें आपको एक्चुअली डिजाइन में आपकी क्या राय है, आप डिजाइन के बारे में क्या सोचते हो। यह तेलंगाना का फर्स्ट प्रिंसिपल। सेकंड प्रिंसिपल तेलंगाना में कि वी हैव सेट अप ए एक्सपर्ट ग्रुप who is now going to study all the data and is going to present to the government of Telangana a vision based on caste census. So that is the second step. And third step, as you are already aware, Telangana has demolished that wall of 50%, right? And also the 15(5), Article 15(5) जो मैंने mention किया है। मुझे लगता है, मेरी इमीडिएट सस्पिशन है कि ये वो वुमेन्स बिल वाली स्ट्रेटजी टाइमलाइन वाली है, बट आई होप दैट बेटर सेंस प्रिवेल्स। अच्छा, नो, आई वांट टू से वन अदर थिंग विच इज फ्रैंकली बहुत जरूरी है, और आज ये शायद कास्ट सेंसस से भी ज्यादा जरूरी है। मैं आज कानपुर गया और वहाँ पे जो टेररिज्म के विक्टिम थे उनसे मैंने बात की, परिवार से मैंने बात की। कोल्ड ब्लडेड तरीके से उनके बेटे को मारा गया है, बिना मर्सी के। और 28 लोगों को ऐसे मारा गया है, बहुत सारे लोग घायल हुए हैं। मैं इस पे कमेंट नहीं करना चाहता हूं ये कैसे हुआ। मैं सिर्फ ये कहना चाहता हूं कि जिन लोगों ने ये किया है, जो भी हैं, कहां भी हैं, they have to pay for this. And they have to pay for it properly, not in some half-hearted way, ऐसे आलतू फालतू तरीके से नहीं। they have to pay for it properly, कि इनको याद रहे कि हिंदुस्तान के साथ ये नहीं किया जा सकता है। हमने क्लियरली বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সরাসরি ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তিনি বললেন তিনি কানপুরে গিয়েছিলেন এবং সেখান থেকে সেই সব পীড়িত পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন এবং তিনি একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন। আমরা জানি না সেই ইঙ্গিত কিসের দিকে যাচ্ছে, কিন্তু একটা বিষয় মনে হচ্ছে একটু পরিষ্কার হচ্ছে, তিনিও বুঝতে পারছেন যে পাকিস্তান থেকে নিশ্চয়ই এমন কিছু টেরর অ্যাক্টিভিটি হয়েছে যা সত্যি হিন্দুস্তানের জন্য, বিশেষ করে আমাদের ভারতের জন্য একটি বার্তা বহন করছে এবং একটি স্পেশাল ক্যাটাগরি রয়েছে। রাহুল গান্ধীও সেটাই বোঝানোর চেষ্টা করলেন আজকে এই প্রেস কনফারেন্স। আমি এখানে সরাসরি প্রিয়ন্তীদির কাছে যাব, কিন্তু তার আগে সন্দীপাদি আপনি শেষ করুন। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম যে ওইখানে কিন্তু বলা হয়েছে যে না, এরকম কোন রকম কোনো তথ্য বা কোন রকম কোনো কিছু লোকাল প্রশাসনের কাছে আসেনি।
আর্মির তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে যে ওই যে জোনটা প্রচন্ড ভাবে টেরর প্রোন জোন, এবং সেখানে বিশেষ করে ওই জোনটা 20 এপ্রিল নাগাদ খুলে দেওয়া হয়েছে, এরকম কোনো তথ্য রাজ্য প্রশাসন বলুন বা আর্মি বা মিলিটারি কারোর কাছেই আসেনি। সুতরাং এইখানে একটা ভুল বোঝাবার চেষ্টা করা হয়েছে। তারপরে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বলবো যে ওই আমাদের এখন ওই রাতের বেলা ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক যাই করেছেন আমাদের সেনারা, হ্যাটস অফ টু দেম। যখন আমাদের 45 জন সেনাকে মারা হয়েছিল, খুন করা হয়েছিল 2019-এর 14ই ফেব্রুয়ারি, তারপর যখন যেটা করার প্রয়োজন ছিল কিন্তু তারপরেও করা হয়নি। ভারত সহিষ্ণু দেশ, শান্তিপ্রিয় দেশ, বরাবরই সেটা প্রমাণিত হয়েছে। আমরা চাইবো যে ইন্দিরা গান্ধী যে স্ট্যান্ডটা নিয়েছিলেন ওই সময় দাঁড়িয়ে, শ্যাম মানিক শাহ বাহাদুর যে স্ট্যান্ডটা নিয়েছিলেন ওই সময় দাঁড়িয়ে, আজকের দিনে তার থেকেও একটা বড় স্ট্যান্ড নেওয়া হোক, তার থেকেও বড় একটা স্ট্যান্ড নেওয়া হোক। কেননা আমরা একটা ইনপুট, যে ইনপুটটা আমরা পেয়েছি আর কি রিসেন্টলি, মোটামুটি সব জায়গাতেই হয়তো আছে, সবাই হয়তো দেখেছেন, যে দুদিন আগে বাংলাদেশের সেই ইউনুস কিন্তু বাংলাদেশে লস্করি তৈবার অপারেটিভদের সাথে মিটিং করেছে, এবং অলরেডি নর্থ ইস্টের স্পেশালি ত্রিপুরা লাগোয়া সীমান্তে ওইখানে কিন্তু বাঁধ এমব্যাঙ্কমেন্ট মানে বাঁধ নির্মাণ করার চেষ্টা চলছে, যাতে ওই বন্যার জল ত্রিপুরায় ঢুকে তছনছ করে দেয়। আবার আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যে সিল্ক রুটটা চায়না বিল্ড আপ করতে চাইছে, বালোচ গিলগিট হয়ে চলিস্তান হয়ে সোজা ইসলামাবাদ পাকিস্তান, তো ওই রুটটাকেও কিন্তু ভাঙতে হবে। এখানে কিন্তু আমরা যতই প্রতিপক্ষকে যতই আমরা দুর্বল মনে করি, একটা স্টেট যে কিনা সন্ত্রাসবাদের উপর রান করছে একটা দেশ, আমাদের কিন্তু মনে হয় অতটা আন্ডার এস্টিমেট করলে চলবে না। কেননা তারা কিন্তু সামহাউ ঢুকেছে ভারতের বুকে, তাদের স্লিপার সেলরা অ্যাক্টিভেট করা হচ্ছে তাদেরকে, সামহাউ তারা এরকম রুট দিয়ে ঢুকেছে যে রুটের কথা ঘুণাক্ষরেও আমাদের ইন্টেলিজেন্স টিম টের পায়নি, এবং তারা আবার ফিরে গেছে বা পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এখানে বলতে কোনো প্রবলেম নেই যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, এখানে কোনো দ্বিধা নেই, ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে। আমরা চাই না, আবারও বলছি, আন্ডার এস্টিমেট করার। ওরা 3 দিন টানা চালাতে পারবে না, আমরা 36 দিন না 39 দিন চালাতে পারবো, সেটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে ওরা যে পাগলাপন্থী করা শুরু করেছে। দেখুন, আমরা 140 কোটি ভারতীয়, আমরা যদি পাকিস্তান সীমান্তে গিয়ে থুতু ফেলি, পাকিস্তানকে ওই ঝিলম নদীর জলে ভাসাতে হবে না, আমাদের থুতুতেই ভেসে যাবে, এতটাই ফ্লাডেড হয়ে যাবে। এবং ওরা এটারই যোগ্য, ওই দেশটা এটারই যোগ্য। কিন্তু আবার এটাও দেখতে হবে, ওইখানকার যে আবাম আছে, সেই আবামও কিন্তু চায় না, কেননা ওরা এতটাই আটা, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি ইত্যাদি, জল ইত্যাদি ইত্যাদি নিয়ে এতটাই ওরা ঢুকছে, তাদের নিজেদের সরকারকে গালিগালাজ করছে। সুতরাং যা করতে হবে আবামকে সুরক্ষিত রেখে করতে হবে। ঠিক সেরকমই ভাবে আমাদের, দেখুন, ভারত সরকারের ওপর এখন বেশ কয়েকটি দায়িত্ব। এক তো হচ্ছে একটি দেশের আবামকে সুরক্ষিত রাখতে হবে, যে প্রতিপক্ষ মানে কি, শত্রু দেশ, যে দেশটা সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদীদেরকে আড়তি করে, এবং তার সাথে সাথে বাংলাদেশকে এই মুহূর্তে ট্যাকেল দিতে হবে। তার সাথে চীন আছে, এবং তার সাথে নিজের দেশের লোকদেরকে সুরক্ষিত রাখতে হবে। সুতরাং ভারত সরকারকে এখন সেরকম ভাবে ট্যাকটিক্যালি চলতে হবে যে প্রত্যেকটা দিক সুন্দরভাবে গুছিয়ে নিয়ে, পাকিস্তানকে ইন্দিরা গান্ধীজি 2 টুকরো করেছিলেন, এই মুহূর্তে পাকিস্তানকে যেন খন্ড খন্ড করে দেওয়া হয়। রাইট, এবং এটা একটা মুখ্যম সময়, তার কারণ একদিকে আমরা পিওকে নিয়ে কথা বলতে পারি, আমরা বালুচিস্তান নিয়ে কথা বলতে পারি, যেখানে সরাসরি বালুচিস্তান নিজেই আলাদা হতে চাইছে, আর ঠিক সেই জায়গায় সংঘর্ষ বিরতি চুক্তির ক্ষেত্রে বারংবার সেই চুক্তি ভেঙে ফেলা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। হটলাইনে পাক সেনাকর্তাকে হুঁশিয়ারি ভারতীয় সেনার ডিজিএমওর। আপনারা বুঝতেই পারছেন অত্যন্ত ভাইটাল হচ্ছে প্রত্যেকটি আপডেট। আর এই জায়গায় আমি সরাসরি প্রিয়ন্তীদির কাছে যাব, অন্তিম রাউন্ডের দিকে আমরা যাচ্ছি। আর ঠিক এই জায়গায় প্রিয়ন্তীদি, দাবার গুটির ক্ষেত্রে, দাবার চালের ক্ষেত্রে প্রতিপক্ষকে কোনোভাবেই দুর্বল ভাবা উচিত নয়। সন্দীপাদির কথার সঙ্গে আপনি সহমত নিশ্চয়ই হবেন। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড।
একদম একদম, আমি সন্দীপাদির কথা শুনছিলাম, কংগ্রেস মুখপাত্র সন্দীপাদি একই মুখে টক ঝাল মিষ্টি সবই বললেন। তিনি ভারত সরকারকে সমর্থন করলেন, ভারতকে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যেগুলো বলা দরকার একজন নাগরিক হিসেবে তিনি সবটাই বললেন। একাধারে তিনি বললেন যে বোধহয় টেকনিক্যাল কোনো ফল্ট এরকম কিছু উনি বলতে চাইলেন, যে পোস্টারটি দেওয়া হয়েছিল কংগ্রেসের অফিসিয়াল পেজে। ওনারাই একদিকে মিষ্টি কথা বলছেন, আরেকদিকে ওনারাই পোস্টার গুলো দিচ্ছেন বা তৈরি করছেন। ওনাদের অনুমতি ছাড়া তো কোনো আইটির ছেলে বা যে পেজটি মেনটেন করছে তার দ্বারা আপলোড করা সম্ভব নয়। যদিও সেটা সরিয়ে নেওয়া হয়েছে, এটা ভালো লাগলো খুব। দ্বিতীয় কথা, দেখুন সন্দীপাদির মতো যারা আছে অন্যান্য রাজনৈতিকবিদ, তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, বিভিন্ন দল ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে বা তারা সরকারকে সমর্থন করছে বা পাকিস্তানের বিরুদ্ধে তারা যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। আমরা বিগত দিনে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেছেন এবং সেখানে তিনি বলছেন পাক অধিকৃত কাশ্মীরকে দখল করবার সময় এসেছে। দেখো, একটি কথা আমি শুধু বলবো যে যে কোনো রাজনৈতিক দল পাশে থাকার বার্তা অবশ্যই দিয়েছে, কিন্তু এইসব ফাঁকা আওয়াজ দিয়েই কিন্তু যুদ্ধ ঘোষণা করে দেওয়া যায় না, তার একটা পূর্ব প্রস্তুতি দরকার হয়। আজকে ইন্দিরা গান্ধীর যে সময়কালের কথা তুলে এনে কথা বলা হচ্ছে, ইন্দিরা গান্ধীর সেই সময়কার ভারতবর্ষ আর আজকের মোদী সরকারের সময়কার ভারতবর্ষের অনেক ডিফারেন্স, অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, সমস্ত দিক থেকে অনেক ডিফারেন্স। চাইলেই ভারত সরকার যুদ্ধ ঘোষণা করতে পারে, কিন্তু ভারত সরকারকে আরো অনেক কিছু বিবেচনা করতে হবে। সন্দীপাদি দু একটা পয়েন্ট বলেছেন, আমি সম্পূর্ণ সহমত করছি যে ভারতকে এটাও ভাবতে হবে পাশে বাংলাদেশ রয়েছে, তাকে যেমনি ভাবে সামলাতে হবে, ট্যাকেল করতে হবে, তেমনি চীন নিয়েও একটা চিন্তার বিষয় রয়েছে, যেহেতু চীনের বেশ কিছু বিষয় রয়েছে, যেহেতু আমাদের বর্ডার সংলগ্ন চীন। এছাড়াও পাকিস্তানকে তো তার জবাব দিতেই হবে, তার মধ্যেও দেশবাসীকে সামলাতে হবে। এই পয়েন্টটা আমি অবশ্যই সমর্থন করছি এবং ভারত সরকার সমস্ত কিছু সামলে নিয়ে যোগ্য জবাব দেবে, একই কথা বলেছে। আমি সন্দীপাদির কাছে যাবো। সন্দীপাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। শুনুন, এরকম ক্রুশিয়াল একটা মোমেন্টে দাঁড়িয়ে টক ঝাল মিষ্টি কোনো কথাই মুখ থেকে বেরোয় না। যেটাই বেরোবে সেটাই অত্যন্ত দুঃখের সাথে বেরোয়, অত্যন্ত বেদনার সাথে বেরোয়। কেননা সেই ঘটনাটা, আমরা যেহেতু বাঙালি, আমরা ভ্রমণ প্রিয়, আমরা বা গোটা দেশবাসী সামার ভ্যাকেশন আসছে, আমরা ডেফিনেটলি ওইসব পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে কাশ্মীরে যাওয়ার আমরা করব। তো সেখানে দাঁড়িয়ে বলবো যে মানে এখানে হয়তো আমাদের মধ্যেও কারোর লাশ ফিরে আসতে পারতো, ঠিক আছে? তো এখানে টক ঝাল মিষ্টির কোনো ব্যাপার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফাঁকা আওয়াজ দেওয়া যে কথাটা বলা হচ্ছে, সেই ফাঁকা আওয়াজ ওই পাকিস্তান দিচ্ছে, কেননা ওরা জানে ওদের কাছে কোনো রকম কোনো কিছু নেই, সেই জন্য ফাঁকা কলসি বাজে বেশি, আমরা জানি। কিন্তু বলবো যে আমরা বারবার বলছি ভারত সরকারের সাথে আছি এবং বিজেপি মানে যিনি বলছেন মহিলা মানে দিদি, যে কি বলে আমরা ভারতকে সমর্থন জানাই, ভারতকে সমর্থন জানাচ্ছি আবার কি? আমরা তো ভারতবাসী হিসেবে তো আমরা ডেফিনেটলি ভারতকে সমর্থন জানাবো না, তো কি আমরা পাকিস্তানকে সমর্থন জানাবো না? কি একটা আশ্চর্যজনক ব্যাপার। দেখুন, আমাদের কংগ্রেসের কোনো প্রধানমন্ত্রী কিন্তু বা অটল বিহারী বাজপেয়ীজি কিন্তু কোনোদিন ওই প্রোটোকল পাল্টে হঠাৎ করে ওই সৌহার্দ্য দেখাবার জন্য পাকিস্তানে নওয়াজ শরীফের জন্মদিনে চলে যায়নি। কিন্তু ভালো কথা, উনি একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। আমি একেবারে অন্তিম রাউন্ডে রয়েছি, সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। আমার রাহুল গান্ধীর কথা আজকে একটা খুব ভালো লেগেছে, সত্যি। হাফ হার্টেড এফোর্ট ডাজ নট প্রডিউস গুড রেজাল্ট, ইট প্রডিউস নো রেজাল্ট। সুতরাং মনে রাখতে হবে যে আমরা যখন কোনো কিছু করব, যেহেতু প্রধানমন্ত্রী অজিত দেভাল থেকে শুরু করে সার্বিকভাবে 3টি বাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন এবং নিশ্চিতভাবে প্রতিরক্ষা মন্ত্রী ব্রিফ করেছেন এবং তিনি সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি আসবে এটা আশা করছি। কিন্তু যেটা সন্দীপাদি বলল যে অটল বিহারী বাজপেয়ী যখন সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন, কারণ ওটা তার নিজস্ব ঘরানার রাজনীতি, আমার মনে হয় না এক একজন এক এক রকমের রাজনীতিতে বিশ্বাস করতেন। এটাতে খুব বেশি প্রভাব, কারণ পাকিস্তানের সঙ্গে অটলজি না নরেন্দ্র অটল বিহারী বাজপেয়ীর যখন পারভেজ মুশারফ এসেছিলেন, আপনার মনে আছে কিনা জানি না, আমি দুটো ক্ষেত্রেই বলছি, তো দুটোই সৌজন্য রাজনীতির একটা উদাহরণ। আমার মনে হয় সেটা করতেই পারে। এবং ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন, আমি এটা এখনো বলি, অটল বিহারী বাজপেয়ী যেটা করেছিলেন, অটল বিহারী বাজপেয়ী যখন করছেন তখন ওটা জোট সরকার, জোট সরকারে কোনো সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। কিন্তু এখন কিন্তু এটা জোট সরকার নামে, পোশাকি নাম এনডিএ, কিন্তু সিদ্ধান্ত কিন্তু
মূলত বিজেপি নিতে পারে। বেশ, সুতরাং বেশ। এখানে কিন্তু অনেক বড় একটা সিদ্ধান্ত পাকিস্তানের বিরুদ্ধে নিশ্চিত আমরা অপেক্ষা করছি সময়ের। বেশ, একেবারে অন্তিম ছিল আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ একটি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, ইন্দিরা গান্ধীর কথা উঠতে পারে অটল বিহারী বাজপেয়ীর কথা, উঠতে পারে নরেন্দ্র মোদীর কথা। আজ এ সময় অন্তত যে পর্যায়ে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো প্রধানমন্ত্রীর তুলনার থেকেও ঊর্ধ্বে ভাবা উচিত যে এখন যে প্রধানমন্ত্রী রয়েছেন তাকেও সাধারণ মানুষ নির্বাচিত করেছেন এবং সাধারণ মানুষের ভরসা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর। সেই জন্য তো তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ঠিক কী কী স্টেপ নেন সেই দিকেই তাকিয়ে রয়েছে আপামর ভারতবাসী। এবার দেখার শেষ বেলায় অল আউট অ্যাটাকের যে কথা বলা হচ্ছে তা কোন দিক থেকে বেরিয়ে আসে। নজর থাকছে আমাদেরও, আপনারা নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটিতে, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। নমস্কার।